সীমান্তে কিছুতেই ঠেকানো যাচ্ছে না পুশ ইন। ৩৮ দিনে ঠেলে পাঠানো হয়েছে প্রায় ২,০০০। বিজিবির সক্ষমতা ও দৃঢ়তা বাড়ানোর তাগিদ। ভারত যে প্রক্রিয়ায় যে তথাকথিত পুশব্যাক বা পুশ ইন করছে বাংলাদেশে তথাকথিত অবৈধ বাংলাদেশিদেরকে, এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বরগুনায় হাসপাতালে খাবার ও ওষুধ সংকট। বরিশাল বিভাগে ডেঙ্গুর মাঝেই চোখ রাঙাচ্ছে করোনা। বিভিন্ন জেলায় কিট ও মেশিন সংকটে থমকে আছে করোনা পরীক্ষা। এখানে কোনো করোনার টেস্ট করানো যাচ্ছে না, তাদের সরঞ্জাম যা আছে সেটাও নষ্ট। এদের কাছে আসলে এরা সবাই বলে যে করোনা এখনো নোয়াখালীতে পরীক্ষা চালু হয় নাই। বগুড়া নিরাময় কেন্দ্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নির্যাতন। থেরাপিস্টদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ। ব্যবস্থা নেওয়ার দায়সারা আশ্বাস কর্তৃপক্ষের। এবং স্থাপনের ৫ বছরের মধ্যে অকেজো ঝালকাঠির ৬০০ প্রাথমিক স্কুলের বায়োমেট্রিক হাজিরা মেশিন। দুর্নীতি আর নিম্নমানের যন্ত্রাংশকে দুষছেন শিক্ষকরা। মানহীন মেশিন চাপিয়ে দিয়েছে বিদ্যালয়গুলোতে, যার কারণে আমাদের এই মেশিনগুলো থেকে আমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারিনি। ডিজিটাল হাজিরা মেশিনটা সচল না থাকে তাহলে আমরা এক্ষেত্রে অনেকেই ফাঁকি দেওয়ার একটা মানসিকতা কাজ করে। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। গেল ৩৮ দিনে বাংলাদেশে প্রায় ২,০০০ পুশিন করেছে ভারত। সীমান্তরক্ষী বাহিনীকে ব্যবহার করে পুশিনকে আন্তর্জাতিক আইন, কূটনৈতিক শিষ্টাচার ও মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আর নিরাপত্তা বিশ্লেষকদের মত, পুশিন ঠেকাতে বিজিবির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেখাতে হবে দৃঢ়তাও। প্রয়োজনে পুশ ব্যাকও করতে হবে। আরও জানাচ্ছেন নাইমাবির। ভিসা বন্ধ দিয়ে শুরু, এরপর দূতাবাসে হামলা, সীমান্ত উত্তেজনা, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, আমদানিতে নিয়ন্ত্রণ। ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সঙ্গে এভাবেই টানাপোড়েন চলছে ভারতের, যার সবশেষ সংযোজন পুশিন। আগের বৈঠকগুলোতে দুদেশেরই যে বক্তব্য, ভালো সম্পর্ক চাওয়া, ন্যায্যতার সম্পর্ক তৈরি করা, তা থেকে যাচ্ছে কথাতেই। বিজিবি বিএসএফ দফায় দফায় পতাকা বৈঠক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিক কূটনৈতিক বার্তা পাঠিয়েও কোনো কাজ হয়নি। উল্টো বেড়েছে পুশিন। প্রায় প্রতিদিনই কোনো না কোনো সীমান্ত দিয়ে নারী পুরুষ শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত। পররাষ্ট্র উপদেষ্টাকে তাই বলতে হয়েছে, ঠেকানো যাচ্ছে না পুশিন। পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। ১৯৫১ সালে শরণার্থী কনভেনশনের ৩৩-এর ১ ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে এমন দেশে পাঠানো যাবে না যেখানে তার প্রাণ বা স্বাধীনতা হুমকির মুখে পড়বে। ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের প্রোটোকল ৪ অনুযায়ী শরণার্থীদের সমষ্টিগত বহিষ্কার নিষিদ্ধ। অথচ পুশিন প্রক্রিয়ায় ব্যক্তিদের কোনো আইন প্রক্রিয়া ছাড়াই ঠেলে দেয়া হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা একে আন্তর্জাতিক আইন, কূটনৈতিক শিষ্টাচার ও মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন বলছেন। ভারত যে প্রক্রিয়ায় যে তথাকথিত পুশব্যাক বা পুশ ইন করছে বাংলাদেশে তথাকথিত অবৈধ বাংলাদেশিদেরকে, এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি কূটনৈতিক শিষ্টাচারেরও লঙ্ঘন এবং সবচেয়ে বড় কথা মানবাধিকারেরও লঙ্ঘন। কোনো রাষ্ট্রই আপনার এভাবে মানুষকে বর্ডারের রাতের অন্ধকারে একদল মানুষকে তারা জোর করে অপর দেশে প্রবেশ করিয়ে দিতে পারে না। সীমান্তরক্ষী বাহিনীকে ব্যবহার করে পুশিনের মাধ্যমে বাংলাদেশকে চাপে রাখা ভারতের নতুন কৌশল বলছেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তার মত, এই সংকট সমাধানে আন্তর্জাতিক মহলকে যুক্ত করতে হবে। আমরা এটিকে আন্তর্জাতিক ফোরামে তুলতে পারি। এটি ভারতের উপর এক ধরনের চাপ তৈরি করবে। ভারত যেভাবে আমাদের উপর চাপ তৈরি করতে চাইছে, আমরা অন্তত কূটনৈতিকভাবে সেটি করতে পারি যে ভারতের উপর চাপ তৈরি করার জন্য এটার আন্তর্জাতিকীকরণ। পুশিন রোধে ইতিমধ্যে বিজিবি সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পুশিন ঠেকাতে বিজিবির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেখাতে হবে দৃঢ়তাও। প্রয়োজনে পুশ ব্যাকও করতে হবে। দৃঢ়তার সাথে তাদেরকে বলতে হবে যে কোনো অবস্থাতেই তোমরা এভাবে পুশ ইন করতে পারো না, এটা মানবতা বা আইন, আন্তর্জাতিক আইনে এটা অ্যালাউ করে না। শারীরিক ভাষা এবং দাপ্তরিক ভাষায় যদি কাজ না হয় তাহলে অবশ্যই তাদেরকে বিকল্প পন্থায় তাদেরকে আবার যখন পুশ ব্যাক করা হবে তখন তারা বুঝে যাবে যে এইভাবে আমরা সাকসেসফুল হতে পারবো না। কোনো দেশের নাগরিক অবৈধভাবে অন্য দেশে থাকলে তাকে ফেরত পাঠানোর সুনির্দিষ্ট পন্থা আছে, কিন্তু পুশিন বাড়তে থাকায় ঢাকা দিল্লির চলতি সম্পর্কে বাড়াচ্ছে অস্বস্তি। আন্তর্জাতিক আইন বা মানবাধিকারের প্রতি যদি কারো শ্রদ্ধাবোধ থাকে
তাহলে তাদেরকে এভাবে পুশ ইন করার কথা না। এই ধরনের কাজকর্মগুলো যখন চলে তখন স্বাভাবিকভাবে দুই দেশের মধ্যে একটা আস্থার সংকট হয়। আমাদের মধ্যে এখন আমি মনে করি যে আস্থার সংকটটা তৈরি হয়েছে। গেল 7 মে থেকে 15 জুন পর্যন্ত 38 দিনে প্রায় 2000 পুশ ইনের ঘটনা ঘটেছে। নাইম আবির, এখন, ঢাকা। বরগুনায় বৃহস্পতিবার সকাল 11টা পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 57 জন। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এদিকে সদর হাসপাতালটি 250 শয্যার হলেও খাবার ও ওষুধের বরাদ্দ রয়েছে মাত্র 100 জনের। এতে তৈরি হয়েছে সংকট। এ নিয়ে বিস্তারিত জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মোহাম্মদ। জিয়াদ, বরগুনায় প্রতিনিয়তই ডেঙ্গু রোগী বাড়ছে, এদিকে খাবারের সংকটও রয়েছে। এ নিয়ে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, আর সংকট নিরসনের উদ্যোগ রয়েছে কিনা জানাবেন। ডেঙ্গু আক্রান্তের যে স্রোত, সেই স্রোত যেন থামছে না উপকূলে, এবং এখানে গত 24 ঘন্টায় 57 জন নতুন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছেন এবং এই বছরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো 2105 জনে। তো মৃত্যুর সংখ্যাও বেড়েছে। মৃত্যুর সংখ্যা সেটি সরকারি হিসেবে 5 জন, তবে বেসরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা 10 জন বা তারও বেশি। এবং আপনাকে জানিয়ে রাখি, এই যে বরগুনা সদর হাসপাতালটি 250 শয্যার হলেও এখানে যে বরাদ্দ, সেই বরাদ্দ রয়েছে মাত্র 100 জনের, মানে খাবার কিংবা ঔষধ শুধু 100 জনের জন্য বরাদ্দ আসছে। এ কারণে এই হাসপাতালে যে সংকট, সেই সংকট যাচ্ছে এবং যারা রোগী আসছেন তারা কিন্তু বিপাকে পড়ছেন। এই সংকট লাঘবের জন্য এখানে বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে এখানে একটি মানববন্ধন করা হচ্ছে, যাতে এই হাসপাতালটি মেডিকেল কলেজে উন্নীত করা হয়, অথবা এই হাসপাতালে বরাদ্দ বাড়িয়ে 500 শয্যার হাসপাতালের বরাদ্দ সেটি দেওয়া হয়। এই কারণে কিন্তু এখানে সচেতন মহল রয়েছেন, বিভিন্ন ধরনের সংগঠনের কর্মীরা রয়েছেন, তারা এখানে এসেছেন এবং সকলেই একটাই দাবি করছেন। মূল যে দাবি সেটি হচ্ছে যে বরগুনা একটি মেডিকেল কলেজ, কেননা এখানে চিকিৎসক সংকট যেমন রয়েছিল, তবে এখানে নানা ধরনের শ্রেণী পেশার মানুষের দাবির প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য বিভাগ 10 জন চিকিৎসককে প্রদান করেছেন, যদিও সেখান থেকে 5 জন মাত্র যোগদান করেছেন এবং যোগদান করে অনেকে আবার ছুটির আবেদনও করেছে। তো এই মুহূর্তে যখন একটা সংকটাপূর্ণ অবস্থা তৈরি হয়েছে বরগুনা জুড়ে, সেই মুহূর্তে চিকিৎসকদের যে দায়িত্ববোধের জায়গা থেকে কিন্তু এগিয়ে আসা উচিত বলে মনে করছেন এখানকার সচেতন মহল। একই সাথে 10 জন নার্সকেও প্রদান করেছে বরগুনা। এবং আমি যদি একটু দেখাতে চাই, এখানে বহির্বিভাগেও কিন্তু মানুষের ভিড় বেড়েছে। প্রতিদিন প্রায় 1000 খানেক মানুষ বহির্বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছেন। শুধু আক্রান্তের সংখ্যা যে 2105 জন, এটি সরকারি হিসেবে। দেখা যাচ্ছে যে বাহির থেকে যারা চিকিৎসা নিচ্ছেন, বিভিন্ন প্রাইভেট ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসা নিচ্ছেন, তাদের সংখ্যাও নেহাত কম নয়। এবং যেহেতু দেশে করোনার প্রাদুর্ভাব হয়েছে, সেহেতু এই ধরনের যে ভিড়, এই ভিড়ের যদি বরগুনাতে একজন করোনা রোগীও শনাক্ত হয়ে থাকে, তাহলে শনাক্ত হয়ে যায়, তাহলে কিন্তু করোনার যে ঝুঁকি, সেটিও ডেঙ্গুর পাশাপাশি করোনার ঝুঁকিও বাড়াবে বলে এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে রোগীর সাথে স্বজনরা আসছেন, তাদের আসতেও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বারণ করছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের ভিড় এড়ানোর চেষ্টা করছেন, তবে তারা কিছুতেই সেই কথা শুনছেন না। যদিও এই মুহূর্তে সচেতনতার বিকল্প নেই। বাসাবাড়ি পরিচ্ছন্নতা সহ যে প্রশাসনিক উদ্যোগে শহর পরিচ্ছন্নতা কার্যক্রম, সেটি কিন্তু চলমান রয়েছে এবং সচেতন থাকলেই ডেঙ্গু ও করোনা থেকে মুক্তি পাওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তো এই ছিল বরগুনা সদর হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। বরগুনায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, ফলে হাসপাতালে দেখা দিয়েছে খাবার ও ওষুধ সংকট। সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। সিলেটে গেল 1 সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছে 6 জন। হাসপাতালগুলোতে বাড়ানো হচ্ছে সক্ষমতা। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। আপনি জানাবেন হাসপাতালে করোনা রোগীদের জন্য আইসোলেশন বিভাগ বা আইসিইউ রয়েছে কিনা, বিস্তারিত জানাবেন এ নিয়ে। গত শুক্রবারে সর্বপ্রথম কিন্তু এই সিলেটে করোনা রোগী শনাক্ত হন এবং একজন বিদেশ ফেরত 80 বছর বয়সের একজন বৃদ্ধ, উনি কিন্তু আশঙ্কাজনক অবস্থায় এখানে ভর্তি হন সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে এবং আইসিইউতে তাকে প্রেরণ করা হয়। এখনও তিনি আইসিইউতে রয়েছেন এবং গত 24 ঘন্টায় কিন্তু গত 24 ঘন্টায় আরও 3 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর পাশাপাশি যদি বলতে চাই, সর্বমোট গত শুক্রবার থেকে অর্থাৎ গত 1 সপ্তাহে 6 জন রোগী কিন্তু শনাক্ত হয়েছেন।
এবং এইটি প্রবাসী অধ্যুষিত জেলা, এবং প্রবাসী অধ্যুষিত জেলা হওয়ায় যেমনটি হয়ে থাকে বিভিন্ন দেশ থেকে মানুষজন আসেন এবং এই যে ইন আউটের কারণে করোনার সংক্রমণ কিন্তু বাড়ে। এটা আমরা 2020-এও দেখেছি, এবছরও দেখেছি, এবং এটির কারণে কিন্তু সর্বোচ্চ প্রস্তুতির যে ব্যাপারটি সেটি কিন্তু 3টি স্থলবন্দর এবং একটি এয়ারপোর্টে অর্থাৎ বিমানবন্দরে কিন্তু নেওয়া হচ্ছে। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন আইসিইউ বা আইসোলেশনের কথা, আইসিইউ 16টি কিন্তু আইসিইউ এই হাসপাতালেই তৈরি করা হচ্ছে, এবং যদি রুগী আরও বেড়ে যায়, যদি আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে ওসমানীতেও কিন্তু চালু হবে আইসিইউ। এবং এর পাশাপাশি আইসোলেশন সেন্টারও রয়েছে, 100টি বেড কিন্তু এই মুহূর্তে রয়েছে, সক্ষমতা রয়েছে 100টি বেডের, 40টি বেড পুরোপুরি প্রস্তুত। এবং এখানে কিন্তু অক্সিজেন সিলিন্ডারের যে সংকট বা অক্সিজেন প্লান্ট কিন্তু আগে ছিল না। 2020 সালের পর এখানে প্লান্টও তৈরি করা হয়েছে। শুধুমাত্র এই হাসপাতালেই 10,000 লিটার অক্সিজেন, লিকুইড অক্সিজেন প্লান্ট রয়েছে এবং 30,000 লিটার অক্সিজেন প্লান্ট রয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। অর্থাৎ এই সিলেট জেলায় যে গুরুত্বপূর্ণ 2টি হাসপাতাল রয়েছে সেখানে 40,000 লিটার অক্সিজেন, লিকুইড অক্সিজেন প্লান্ট রয়েছে। এর পাশাপাশি আইসোলেশন সেন্টার সহ আইসিইউ সহ সার্বিক প্রস্তুতি রয়েছে। তবে কিটের সংকট কিন্তু রয়েছে। আমরা গতকালকে পর্যন্ত জানি যে 700-র মতো কিট রয়েছে মাত্র, খুব বেশি কিট এই মুহূর্তে নেই। বিশেষ করে আরটিপিসিআর যে ল্যাব, সেই ল্যাবটি কিন্তু এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি, প্রস্তুতি চলছে। এবং আমাদেরকে আশ্বস্ত করেছে স্বাস্থ্য বিভাগ, তারা কিন্তু অতি দ্রুত সময়ের মধ্যে তারা সব কিছু সম্পন্ন করবেন এবং মোটামুটি প্রস্তুত। তবে একটি বিষয় কিন্তু এখানে লক্ষণীয়, বারবার যেটি বলা হচ্ছে যে মাস্ক পরার ব্যাপার, অর্থাৎ জনসমাগমে যে মাস্ক পরা সেটি কিন্তু এখনও মানুষের মধ্যে সেই সচেতনতাটি সৃষ্টি হয়নি, এমনটি জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমরা এসেও দেখেছি। তো এই সচেতনতার জন্য বৃদ্ধি পায় সেমনটি চাওয়া সবার। তো এই ছিল আসলে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। সিলেটে বাড়ছে করোনার প্রকোপ, সে খবরে জানাছিলেন সহকর্মী সন্দীপন শুভ। এদিকে বরিশাল বিভাগ জুড়ে একদিকে বাড়ছে ডেঙ্গু শনাক্তের হার, অন্যদিকে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। এই বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 6 জনের। এ নিয়ে আরও জানাতে বরিশাল সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, একদিকে ডেঙ্গু আতঙ্ক, তার উপরে করোনা শনাক্ত বাড়ছে, হাসপাতালের পরিস্থিতি কেমন দেখছেন এখন? আর করোনার কিট বা আইসিইউ পর্যাপ্ত রয়েছে কিনা জানাবেন। এ নিয়ে একটু জানিয়ে রাখি, বরিশালে দিন দিন বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, সেই সাথে কিন্তু বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে করোনার যে সংক্রমণ সেটিও দেখা যাচ্ছে। বিশেষ করে গত রবিবার থেকে আজকে পর্যন্ত 65 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে 6 জন এখন পর্যন্ত করোনা পজিটিভ এসেছে। এবং একই সাথে আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল বিভাগের বিশেষ করে বরিশালে 30 জনের মধ্যে এখন পর্যন্ত 4 জন শনাক্ত হয়েছে এবং পিরোজপুরে একজনের এবং ভোলা দেখা যাচ্ছে যে 33 জনের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে এখন পর্যন্ত। চিকিৎসকরা বলছেন যে চিকিৎসকদের রেফার অনুযায়ী, যে চিকিৎসকরা যাদের মনে করছেন যে তাদেরকে করোনা টেস্ট করানো প্রয়োজন তাদেরকে পাঠানো হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু এই সদর হাসপাতালে এখন পর্যন্ত করোনা টেস্ট করানো হচ্ছে। এবং এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে করোনা টেস্টের পর পজিটিভ আসার সাথে সাথে যদি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তারা চিকিৎসা সেবা গ্রহণ করে তাহলে এই করোনার যে রোগটা আছে সেটি কিন্তু ছড়াবে কম এবং এর মাধ্যমে শনাক্তের হারও কিন্তু কমে আসবে। তবে রোগীদের মধ্যে আমরা দেখেছি যে আসলে 6 জন শনাক্ত হলেও হাসপাতালে কোনো রোগী ভর্তি নেই, কারণ তারা আসলে টেস্ট করিয়েই তারা বাড়ি চলে গেছে এবং তারা বলছেন যে চিকিৎসা সেবা বাড়ি থেকেই নেবে, এমনটি বলে তারা চলে গেছে। কিন্তু হাসপাতালে, বরিশাল শেরেবাংলা হাসপাতালে আমরা দেখেছি একটি ইউনিট তারা রেডি করে রেখেছে এখন পর্যন্ত এবং 29টি আইসিইউ তাদের সচল রয়েছে, যেখানে করোনার যারা আক্রান্ত হবেন কিংবা গুরুতর অবস্থায় থাকবেন তাদেরকে চিকিৎসা দেওয়া হবে। এছাড়াও বরিশালের বিভিন্ন জেলা উপজেলাগুলোতেও কিন্তু করোনার যে আলাদা ইউনিট সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ করে ভোলাতে, পিরোজপুরে, ঝালকাঠিতে আমরা শুনেছি যে সেখানেও কিন্তু প্রস্তুত করা আছে। এবং বরিশালে এখন পর্যন্ত 65 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং গতকালকেও এই সদর হাসপাতালে 14 জনের মধ্যে 2 জন করোনা পজিটিভ এসেছে এবং এখন পর্যন্ত আজকে 3 জনের এখন পর্যন্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের করোনার শনাক্ত আজকে হয়নি। এবং এখানকার চিকিৎসকরা যারা বলছেন যে তারা চিকিৎসকদের পরামর্শ নিয়ে যারা এখানে আসছেন তাদেরকেই
শুধুমাত্র এখন পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং এখন পর্যন্ত যে পরিমাণ কিট রয়েছে তাতে সংকট নেই। যারা রোগীরা আসছে তারা কিন্তু এখানে পর্যাপ্ত সেবা পাচ্ছে এবং তাদের জন্য যে বেডগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। যদি এখান থেকে শনাক্ত হয়ে কিংবা পজিটিভ আসে তারা কিন্তু সেখানে চিকিৎসাও নিতে পারবেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অ্যানি, বরিশালে ডেঙ্গু ও করোনা দুটোই বাড়ছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। নোয়াখালীতে কিট ও মেশিন সংকটে থমকে আছে করোনা পরীক্ষার কার্যক্রম। জ্বর, শ্বাসকষ্ট সহ বিভিন্ন উপসর্গ নিয়ে প্রতিদিন হাসপাতালে রোগীরা এলেও পরীক্ষা না করেই ফিরে যেতে হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন সংকট কাটিয়ে উঠলেই করোনার পরীক্ষা কার্যক্রম আবারও চালু সম্ভব। নোয়াখালী থেকে ইমরান হোসেনের ছবিতে নাসিম শুভর প্রতিবেদনে বিস্তারিত। নোয়াখালীর সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, প্রতিদিনই করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় করছেন অনেকে। তবে দীর্ঘদিন ধরে রয়েছে কিট সংকট, নষ্ট RT-PCR মেশিনও। এতে বিপাকে পড়েছেন রোগীরা। রোগী ও স্বজনরা জানান, নোয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে রোগীদের নমুনা পরীক্ষা করা হতো। তবে মেশিন নষ্ট থাকায় উপসর্গ নিয়েই ফিরে যেতে হচ্ছে তাদের। এখানে কোনো করোনার টেস্ট করানো যাচ্ছে না, তাদের সরঞ্জাম যা আছে সেটাও নষ্ট। এদের কাছে আসলে এরা সবাই বলে যে করোনা এখনো নোয়াখালীতে পরীক্ষা চালু হয় নাই, এবং যদি পরীক্ষা চালু না হয় তাহলে কিভাবে রোগীটা ট্রিটমেন্ট নেবে। 2022 সালের পর থেকে করোনা উপসর্গ নিয়ে কোনো রোগী না আসায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বন্ধ হয়ে যায় নমুনা পরীক্ষার কার্যক্রম। দীর্ঘদিন বন্ধ থাকায় প্রয়োজনীয় যন্ত্রপাতি অচল হয়েছে বলে জানান ল্যাব সংশ্লিষ্টরা। ইলেকট্রিক যন্ত্রপাতি, লাইট, ফ্যান সকল কিছু অকেজ অবস্থায় থাকার কারণে এখন এগুলো মেরামতের প্রয়োজন। বর্তমানে এখন এই মেশিনে ক্যালিব্রেশন প্রয়োজন। যদি ক্যালিব্রেশন ঠিক হয় আমরা এই কোভিডের প্রাদুর্ভাব যেহেতু আবার দেখা দিয়েছে আমরা আবার টেস্ট করতে পারবো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মেশিন সচল করতে স্বাস্থ্য অধিদপ্তরে জানানো হয়েছে। কিটের জন্য অবশ্য আমাকে CDC থেকে ফোন করছে, কিট দিতে চাচ্ছে তারা। তা আমরা বলেছি হ্যাঁ আমরা মেশিনের কাজ করতেছি, মেশিন যদি ঠিকঠাক করতে পারি তাহলে আমরা কিট সংগ্রহ করে অবশ্যই নোয়াখালীতে করোনা নির্ণয়ের কাজটা শুরু করতে পারবো। ল্যাবগুলো প্রস্তুত হয়নি, সেই জন্য আপাতত পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না। আমরা কিটের চাহিদা দিয়েছি, বিশেষ করে র্যাপিড অ্যান্টিজেন কিট। তো ওটা পেলে আমরা পরীক্ষা শুরু করব। কোভিড সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইটাকে এস্টাবলিশ করা যায়, তাহলে হয়তো দেখা যাবে আমরা উপজেলা পর্যায়ে অনেকগুলো রোগীকে উপজেলা হেলথ কমপ্লেক্সেই চিকিৎসা দিতে সমর্থ হব। দ্রুত অচল মেশিনগুলো সচল ও কিট সরবরাহ করা না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। এখন নোয়াখালী। বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিরাময় কেন্দ্রে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। শিশু বিকাশ কেন্দ্র নামে বেসরকারি এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুধু শিশু নির্যাতনই নয়, থেরাপিস্টদের হয়রানিরও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি প্রতিষ্ঠানের কেউই। অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সমাজসেবা কর্মকর্তারা। রাজীব সেলিমের প্রতিবেদনে বিস্তারিত, ছবি তুলেছেন সাইফুল ইসলাম সাগর। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসায় বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় গড়ে ওঠে শিশু বিকাশ কেন্দ্র। কর্মকর্তারা প্রতিষ্ঠানটিকে অলাভজনক দাবি করলেও প্রতি শিশুর জন্য মাসে নেওয়া হয় 20 থেকে 30 হাজার টাকা। মোটা অঙ্কের টাকা দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। উল্টো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মারধর, টাকা নিয়ে থেরাপি না দেয়া, এমনকি আবাসিকের শিশুদের খাবারের মান নিয়ে উঠেছে অভিযোগ। আমার বাচ্চার তো প্রায় জ্বর লাগেই থাকতো, আমার বাচ্চা চুলে হাত দিতে দিত না, কারণ ওরা চুল ধরে মারতো, আমার বাচ্চাকে চুল ধরে টানতো। এখানে আসে যদি আমার বাচ্চা চিকিৎসা না পায়, মারধর খায়। আবার আপনার মনে করেন যে টাকাও যাচ্ছে 6 মাসে 20,000 টাকা করে নিচ্ছে ওনারা। কেন? ওনারা অবশ্যই চিকিৎসা তো ঠিকভাবে করবে, না করে তো ওরা করতেছে না। একটা সময় যখন দেখলাম যে অনেক বাচ্চার গায়ে আঘাতের চিহ্ন আছে, আমার বাচ্চাও যাইতে অনেক সময় ভয় পাইতো। এই বিষয়টা যখন আমি সন্দিহান হয়ে পড়ি, তারপরে আমি ওখান থেকে চলে আসার চেষ্টা করি। শিশু নির্যাতনের অভিযোগ তুলে সম্প্রতি চাকরি ছেড়েছেন প্রতিষ্ঠানটির কয়েকজন থেরাপিস্ট। পাইপ দিয়ে এসে পাড়ায় ধরে পিটাইতো, মানে এটা আসলে দেখে আমার কিছু কিছু সময় আমার চোখ দিয়ে পানি চলে আসতো। এখন ওনাদের প্রতিষ্ঠানে আমি আছি, আমি তো না করতে পারি না। আমি অনেকবার না করছি, ভাই এইভাবে মারেন, এইভাবে মারেন, একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো উনি হাইসা হাইসা আমাকে বলতো যে থেরাপি দিতেছি। আমাকে উপর থেকে ফোন দিয়ে বলে দিত যে প্যারেন্টসরা যাচ্ছে, তুমি একটু তাদেরকে ম্যানেজ করো।
কিন্তু আসলে আমার কাছে সে আঘাত পাই নাই। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমাকে সেটা ম্যানেজ করতে হতো, মানে মিথ্যা বলতে হতো, সোজা কথা। অভিযোগের বাস্তবতা খুঁজতে গেলে থেমে যেতে হয় শিশু বিকাশ কেন্দ্রের দরজাতেই। জানানো হয় পরিচালকের অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। পরে অনুমতি মিললেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পরিচালক। বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে কিছু অ্যাডভাইজার আছে, হ্যাঁ, তো তাদের সাথে আমি কথা বলার পর তারা আমাকে এতটুকু পারমিশন দিয়েছে যে তাদের সাথে আপনি কথা বলেন, তারা কি বলে তাদের কথা অ্যান্সার দেন। তাদের কাছ থেকে এখন আমি এই পারমিশন পাই নাই যে আমি ভিডিওতে কোনো কথা বলবো। এদিকে শিশু বিকাশ কেন্দ্রে নিয়োগ চুক্তিপত্রের বেড়াজালে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন থেরাপিস্টরা। কারো শিক্ষাগত যোগ্যতার মূল সনদ আটকে রেখেছেন, কাউকে পাঠানো হয়েছে উকিল নোটিশ, এমনকি কারো নামে দেয়া হয়েছে মিথ্যা মামলা। আমি লিগ্যাল এইডে গেছিলাম, একটা সাধারণ অভিযোগ করছি যে আমার সার্টিফিকেটগুলো যেন ওখান থেকে উঠাই দেওয়া হয়, চাকরি করব না। তখন লিগ্যাল এইড ওনাদের একটা নোটিশ পাঠায় যে আমাকে যেন পেপারসগুলো ফেরত দেওয়া হয়। সেই নোটিশ দেখে তারা গিয়ে আমার নামে মামলা করে প্রতারণা করছে, তাদের সঙ্গে এরকম ডিট ভঙ্গ করছে। প্রতিষ্ঠানটির সাইনবোর্ডে থাকা বগুড়া শিশু বিকাশ কেন্দ্র ও নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসেবিলিটি ম্যানেজমেন্ট সেন্টার নাম দুটি বগুড়া সমাজসেবা কার্যালয়ের অজানা। আবার দুটি সাইনবোর্ডেই লেখা একই রেজিস্ট্রেশন নম্বর, তবে নম্বরটি সমাজসেবা কার্যালয় থেকে প্রেরণা নামে নিবন্ধিত। এখানেও জালিয়াতির আশ্রয় নিয়েছে প্রতিষ্ঠানটি। আমরা অবশ্যই দ্রুত এই বিষয়টা তদন্ত করব। তদন্ত করে যদি দেখি যে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের বাইরে যদি এটা কিছু করে, তাহলে আমরা আমাদের স্বেচ্ছাসেবী আইন 1961 অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। 2016 সাল থেকে নানা চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অভিভাবকদের আকৃষ্ট করে প্রতিষ্ঠানটি। ভর্তির জন্য শিশু প্রতি নেওয়া হয় 25 থেকে 30,000 টাকা। রাজীব সেলিম, এখন বগুড়া। শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে ঝালকাঠির 584 প্রাথমিক বিদ্যালয়ে 5 বছর আগে স্থাপন করা হয় ডিজিটাল হাজিরা মেশিন, কিন্তু স্থাপনের পর থেকে কার্যত অচল হয়ে পড়ে আছে এসব যন্ত্র। শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, দুর্নীতি তদারকির অভাব আর নিম্নমানের যন্ত্রাংশ সরবরাহ করায় ডিজিটাল হাজিরা মেশিন কাজে আসেনি। আলামিন তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। 2019 সালে স্লিপ প্রকল্পের আওতায় ঝালকাঠি জেলার 584টি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয় ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা মেশিন। শুরুতে 1-2 মাস চললেও এখন 5 বছর ধরে বন্ধ এই ডিভাইসের ব্যবহার। জেলার সব প্রাথমিক বিদ্যালয়গুলোর এখন এমন চিত্র। প্রতিটি স্কুল থেকে মেশিন স্থাপনের জন্য নেওয়া হয় 29,000 টাকা করে, অথচ বাস্তবে প্রতিটি মেশিনের দাম ছিল মাত্র 10,000 টাকার মতো। শিক্ষকদের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নের সময় কোনো যাচাই বাছাই ছাড়াই নিম্নমানের যন্ত্র সরবরাহ করা হয়, বাধ্য করা হয় অতিরিক্ত অর্থ দিতে, কিন্তু দেয়া হয়নি কোনো রসিদ বা ভাউচার। যদি ডিজিটাল হাজিরা মেশিনটা সচল না থাকে, তাহলে আমরা এক্ষেত্রে অনেকেই ফাঁকি দেওয়ার একটা মানসিকতা কাজ করে, যে একটু দেরি করে গেলাম। এটা থাকলে হচ্ছে গিয়ে আমাদের জন্য ভালো হতো, আমাদের যথাসময় আসাটা মানে এবং আসা যাওয়া যে আমাদের কাজের সময়টা এটা মানে নিশ্চিত করা যেত আর কি। এই প্রকল্পের কিছু লোক মানহীন মেশিন চাপিয়ে দিয়েছে বিদ্যালয়গুলোতে, যার কারণে আমাদের এই মেশিনগুলো থেকে আমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারিনি। অদ্যাবধি এই মেশিনগুলো অচল অবস্থায় আছে। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে শিক্ষকদের হাজিরা মনিটরিং সহ উপস্থিতি নিশ্চিত করা যেত বলে জানান জেলা শিক্ষা বিভাগের এই কর্মকর্তা। যদিও এটি একটি খুব ভালো একটি প্রকল্প ছিল, কারণ এর মাধ্যমে আমরা মনিটরিং করে শিক্ষকদের হাজিরা নিশ্চিত করতে পারতাম। যদি এটি আরও সুন্দরভাবে এই প্রকল্পটি বর্তমান অবস্থায় বাস্তবায়িত হয়, তাহলে আমরা এটির একটি সুফল ভোগ করতে পারব। বায়োমেট্রিক এই ডিভাইস স্থাপনে ব্যয় হয় 1,72,28,000 টাকা। আমিন তালুকদার, এখন ঝালকাঠি। পঞ্চগড়ের মৃতপ্রায় টাঙ্গন নদীর প্রায় উপর দাঁড়িয়ে আছে 6 কোটি টাকার সেতু, কিন্তু দীর্ঘ এই সেতুর দুপাশে নেই সংযোগ সড়ক। তাই বিশাল বাজেটের এই সেতু কোনো কাজেই আসছে না স্থানীয় বাসিন্দাদের। এবার বর্ষাতেও সেতুটি ব্যবহার উপযোগী হয় কিনা তা নিয়েও রয়েছে সংশয়। আরও জানাচ্ছেন লুৎফর রহমান। পঞ্চগড়ের ধরধরা এলাকার টাঙ্গন নদীর উপর দৃশ্যমান এক সেতু। একদিকে ভুট্টা মরিচের মতো সবজির ক্ষেত আর অন্যদিকে বাজার। তবে এই সেতুতে উঠতে হলে চড়তে হয় মই দিয়ে।
সংযোগ সড়কের অভাবে 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি অকেজো হয়েই পড়ে আছে। 2021 সালের আগস্টে কাজ শুরু হয় ধরধরা সেতুটির। মাঝে একবার মেয়াদ বাড়ানোর পর এবছর শেষ হয় সেতুর নির্মাণ কাজ। 96 মিটার দৈর্ঘ্যের সেতুটি বোদা ও আটোয়ারী উপজেলার মাঝে সংযোগ স্থাপনের কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না দুই পাশে সংযোগ সড়কের অভাবে। এবছরের জুনে বর্ধিত মেয়াদেও সেতুটি ব্যবহার উপযোগী হয় কিনা তা নিয়েও স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে সংশয়। এই ব্রিজটার জন্য আমরা স্কুলে যাইতে পারবো তাড়াতাড়ি। এই পাশে হচ্ছে বদা, এই পাশে হাসপাতাল আছে, এই পাশে যোগাযোগ ব্যবস্থাটা ভালো হবে। আশেপাশে যেই কৃষি উৎপাদনশীল যেই পণ্য আছে এগুলোরও দাম পাওয়া যায় না, যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে এই দামগুলো পাওয়া যায় না। এই রাস্তাটা যদি দ্রুতভাবে হয় তাহলে আমাদের যাতায়াত ভালো হবে। ব্রিজের কাজ তো মোটামুটি দ্রুতই চলতেছে, কিন্তু রাস্তার কারণে মানুষজন যাইতে পারতেছে না। পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায় জমি অধিগ্রহণ প্রক্রিয়ার জটিলতায় সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে অগ্রগতি নেই। বর্তমানে মূল ব্রিজের কাজ সমাপ্ত হয়েছে। সংযোগ সড়ক ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে সংযোগ সড়কটি এখনও নির্মাণ হয়নি। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান আছে। অল্প দিনে আমরা ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত করতে পারবো। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হলে সংযোগ সড়কের কাজ করা হবে, সেই সাথে জনগণের চলাচলের জন্য ব্রিজটি উন্মুক্ত করে দেওয়া হবে। কৃষিভিত্তিক এলাকার মানুষের চলাচল ও পণ্য পরিবহনের সুবিধার্থে ধরধরা সেতুটির দুই পাশে দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি স্থানীয়দের। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার ময়লা আবর্জনায় ড্রেন ভরাট হয়ে যাওয়ায় বগুড়া পৌর শহরে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এতে সামান্য বৃষ্টিতেই শহরের প্রধান সড়কে পানি জমে তৈরি হচ্ছে ভোগান্তি। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের কলোনি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। সেলিম, কোন কোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে জানাবেন, আর জলাবদ্ধতা নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। বগুড়া শহরের যে প্রধান সড়ক সেই সড়কের পাশে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এখানে কলোনি এলাকা, এটি বগুড়ার যে বনানী এবং মাটিডালি সড়ক রয়েছে তার কলোনি এলাকায় গত রাতের বৃষ্টিপাতের কারণে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে খুব বেশি বৃষ্টিপাতও হয়নি রাত থেকে। 34.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যে কারণে নারুলি এলাকা, কৈগাড়ি, কৈপাড়া এবং কলোনি এলাকায় এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই 2 দশক ধরে মানুষ এই ধরনের জলাবদ্ধতার ভোগান্তির মধ্যে পড়ে রয়েছেন বগুড়া পৌরবাসী। আর এই যে বগুড়া পৌরসভার যে রাস্তা, সেই রাস্তার পরিমাণ হচ্ছে 1000 কিলোমিটার এবং পৌর কর্তৃপক্ষ বলছে যে এই পানি নিষ্কাশনের জন্য 1000 কিলোমিটার রাস্তার দুই পাশ দিয়ে 2000 কিলোমিটার ড্রেন দরকার। সেখানে পৌরসভার রয়েছে মাত্র 650 কিলোমিটার ড্রেন এবং সেই ড্রেনগুলো খুবই সরু এবং ময়লা আবর্জনা ভরাট হয়ে যাওয়ার কারণে বৃষ্টির পানি নিষ্কাশন হতে বেশ কিছু সময় লেগে যায়। ঠিক এই জায়গাটিতে যেখানে জলাবদ্ধতা রয়েছে, এই কলোনি এলাকার এই জলাবদ্ধতা একদিনের বৃষ্টিপাতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেটি নিরসনে, সেটি নিষ্কাশনে প্রায় 3 থেকে 4 দিন সময় পর্যন্ত লেগে যাচ্ছে। আর এই যে জলাবদ্ধতার আরেকটি কারণ হচ্ছে যে রাস্তার পাশে ময়লা ফেলে যে ডাস্টবিনগুলো রয়েছে, সেই বৃষ্টির কারণে সেই ডাস্টবিনের ময়লাগুলো ড্রেনে গিয়ে ড্রেন ভরাট হয়ে যাচ্ছে, সে কারণে পানি নিষ্কাশনে কিছুটা সময় লেগে যাচ্ছে। আর বগুড়া পৌরবাসী আসলে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত অনেকটাই। বেশ কিছু সমস্যা রয়েছে, সমস্যায় জর্জরিত আসলে বগুড়া পৌরসভা। এই বগুড়া পৌরসভা আবার সিটি কর্পোরেশনে উন্নীত করার কার্যক্রম এবং চিঠি চালাচালি শুরু হয়েছে। সে কারণে বগুড়াবাসী আসলে স্বপ্ন দেখছেন যে তাদের পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হলে এই নাগরিক যে ভোগান্তিগুলো রয়েছে, নাগরিক সুবিধা তারা পাবেন, এরকম আশা করছেন, স্বপ্ন দেখছেন তারা। আর এই যে এই কলোনি এলাকার এই জলাবদ্ধতার পাশে একটি বাজার রয়েছে, এই বগুড়া শহরের দক্ষিণ অংশের যে বাজার, কলোনি বাজার, বড় বাজার, এই বাজারে কিন্তু মানুষ আসা যাওয়া করছে এবং বেশ কিছু ক্লিনিক, ডায়াগনস্টিক রয়েছে। সেই হাসপাতাল ক্লিনিকগুলোতে আসলে রোগী আসতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। এই ছিল আমার কাছে বগুড়া থেকে জলাবদ্ধতার সবশেষ। বগুড়ায় জলাবদ্ধতায় তৈরি হয়েছে ভোগান্তি, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী রাজীব সেলিম।
ঈদের পর চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে পেঁয়াজ, রসুন, আদা সহ ভোগ্যপণ্যের সরবরাহ বেড়েছে, তবে এখনও জমে ওঠেনি বেচাবিক্রি। এ নিয়ে জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, ঈদের পর ভোগ্যপণ্যের সরবরাহ পরিস্থিতি নিয়ে জানাবেন, আর বিক্রি কম হওয়ার কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা? ঈদ পরবর্তী দেশের ভোগ্যপণ্যের অন্যতম বৃহত্তম বাজার বলা হয় চট্টগ্রামের খাতুনগঞ্জ। এই খাতুনগঞ্জে আমরা দেখতে পাচ্ছি দোকানপাট কিন্তু পুরোদমেই চালু হয়েছে। প্রতিদিনই কিন্তু ট্রাকে ট্রাকে পেঁয়াজ, রসুন, আদা সহ যে সকল ভোগ্যপণ্যগুলো আছে সেগুলো আসছে বাজারে, কিন্তু সেই অনুযায়ী বেচা বিক্রি এখনও জমে ওঠেনি বলছেন এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কয়েকটি কারণকেই এখানে সামনে নিয়ে এসেছেন। তার মধ্যে বৈরী আবহাওয়া, গত কয়েকদিন ধরে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, বৈরী আবহাওয়া, এটির কারণে খুচরা ব্যবসায়ীরা বিশেষ করে পার্শ্ববর্তী উপজেলা এবং জেলা থেকে যে সকল খুচরা ব্যবসায়ীরা এই খাতুনগঞ্জের বাজার থেকে পণ্য নিয়ে যায় তারা আসছেন না, ফলে বেচা বিক্রি কিছুটা কমেছে। পাশাপাশি মানুষের মধ্যেও ক্রয় করার যে মানসিকতা সেটিও কিছুটা কমেছে বলছেন তারা। আর আপনাকে যদি নির্দিষ্ট করে বলি, আজকের খাতুনগঞ্জের বাজারে পেঁয়াজ, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 47 থেকে 53 টাকা কেজিতে। আপনাকে বলে রাখি যে গত 5 মাস ধরে কিন্তু খাতুনগঞ্জের বাজার দখলে রেখেছে দেশি পেঁয়াজ, যেখানে ভারতের পেঁয়াজ নেই বললেই চলে। সেই জায়গাতে এখানে যারা কৃষক আছেন, পেঁয়াজ উৎপাদন করছেন, তারা অনেকটা লাভবান হচ্ছেন এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। পাশাপাশি রসুনের কথা যদি বলি, সেক্ষেত্রে চায়না রসুন আজকের বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি 142 থেকে 44 টাকায়। এছাড়া আদার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দাম অনেকটা কমে এসেছে। আজকের বাজারে কেরালার আদা বিক্রি হচ্ছে কেজিতে 75 থেকে 80 টাকায়, আর চায়না আদা যেগুলো আছে সেগুলো আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে 108 থেকে 110 টাকা কেজি দরে। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের এই খাতুনগঞ্জের বাজারে স্বাভাবিক সময়ে কিন্তু বেচা বিক্রি হয় 2000 থেকে 2500 কোটি টাকার। সেই জায়গাতে এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন ঈদ পরবর্তী প্রায় 30% বেচা বিক্রি কমেছে। সেই হিসেবে বলা যায় যে বড় একটি অংশ বেচা বিক্রি কমেছে ঈদের পরবর্তী সময়ে। তবে তারা আশা করছেন বৈরী আবহাওয়া কাটিয়ে উঠলে পরে চট্টগ্রামের এই ভোগ্যপণ্যের বৃহত্তম বাজার খাতুনগঞ্জে বেচা বিক্রি আরও জমে উঠবে, এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে খাতুনগঞ্জের বাজার থেকে বেচা বিক্রি এবং পণ্যের আমদানির সবশেষ তথ্য। খাতুনগঞ্জের ভোগ্যপণ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। আরও একটি পালক যুক্ত হলো মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সৈয়দপুর উপকেন্দ্রের সাফল্যের মুকুটে। বাঙালির পাতে ফিরবে গোটালি নামের বিলুপ্তপ্রায় মাছ। কৃত্রিম প্রজননে এসেছে সফলতা, মিলেছে অনুমোদন। এখন খামার পর্যায়ে শুরু হবে এই মাছের উৎপাদন। প্রায় 2 বছর গবেষণার পর গত বছর প্রজননে সফলতা আসে। বিভিন্ন প্রক্রিয়া শেষ করে এবছর চাষের জন্য মিলেছে অনুমোদনও। এই উপকেন্দ্রটিকে পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে চালু করা গেলে খরাপ্রবণ উত্তরবঙ্গে মাছের ঘাটতি অনেকাংশে পূরণ করা সম্ভব হবে বলে মনে করছেন কর্মকর্তারা। মহসিন আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন ফর নেচার বা IUCN এর 2015 সালের তালিকা অনুযায়ী বাংলাদেশের অন্যতম বিপন্ন মাছ গোটালি। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী উত্তরের তিস্তা ও আত্রাই নদী ছাড়াও নেত্রকোনা ও সিলেটের বেশ কিছু অঞ্চলে পাওয়া যায় এই মাছ। দিন দিন সুস্বাদু এই মাছের পরিমাণ কমেই চলেছে। তবে আবারও বাঙালির খাবারের পাতে ফিরতে চলেছে গোটালি বা কালাবাটা মাছ। 2023 সালে তিস্তা নদী থেকে এই মাছ সংগ্রহ করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সৈয়দপুর উপকেন্দ্র। প্রায় 2 বছর গবেষণার পর গত বছর কৃত্রিম প্রজননে আসে প্রাথমিক সফলতা। আরও কয়েকটি ধাপ পেরিয়ে এবছরের শুরুতে চাষাবাদের অনুমোদন দেয় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। এখন চাষের জন্য পোনা তৈরি করছে উপকেন্দ্রটি। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সহ 5 জন এই গবেষণায় সাফল্য অর্জন করেন। পুকুরে হচ্ছে গিয়ে প্রাকৃতিক খাবারের পাশাপাশি তাদের হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ফিড, হ্যাঁ, যেহেতু মাছের সাইজ অনুযায়ী 0.5 মিলিমিটার সাইজের আর্টিফিশিয়াল ফিডটা হচ্ছে গিয়ে দেওয়া হয়। এভাবে দেখি যে না, এই মাছটাকে পুকুরের পানিতেও হচ্ছে গিয়ে পুকুরের পরিবেশেও অভ্যস্তকরণ হচ্ছে গিয়ে করা হচ্ছে, অভিযোজন করে যেটা আর কি, সেটা হচ্ছে গিয়ে সম্ভব। কৃত্রিম প্রজনন এই পদ্ধতিতে আপনার ওভম এক ধরনের হরমোন আছে যেটা সিনথেটিক হরমোন। এই হরমোনটি আমরা মাছটি বক্ষপাখনার নিচে পুশ করে থাকি। পরবর্তীতে 8 থেকে 10 ঘন্টা পরে আমরা এটাকে শাওয়ারে রেখে দেই এবং এরা ন্যাচারালি ডিম ছেড়ে দেয়। ডিম ছাড়ার পরে যে আমাদের পণ্যটা হয়
ডিমতে ফার্টিলাইজেশন হয়, এই সময়টাতে আমরা যে 12 থেকে 14 ঘন্টা সময় লাগে ফার্টিলাইজেশন হইতে, এই সময়টাতে যে এমব্রায়োনিক ডেভেলপমেন্টগুলো হয়। গোটালি মাছ সহ সৈয়দপুর উপকেন্দ্রে কৃত্রিম প্রজননকৃত মোট মাছের সংখ্যা দাঁড়ালো 12-তে। 2006 সালে উপকেন্দ্রটির প্রতিষ্ঠার পর 2016 সালে প্রথম ট্যাংরা মাছের কৃত্রিম প্রজননে সক্ষম হন বিজ্ঞানীরা। এদিকে কৃত্রিম প্রজননকৃত 11 ধরনের মাছের মধ্যে বেশ কিছু মাঠ পর্যায়ে চাষের সফলতাও অর্জন করেছেন বিজ্ঞানীরা। বিশেষ করে ট্যাংরার পাশাপাশি বৈরালি মাছের চাষ হচ্ছে সবচেয়ে বেশি। আমরা নদী থেকে যে মাছটা আনি এনে আমরা ফার্স্টে অক্সিজেনেশনের মাধ্যমে মাছটা আনি, এনে আমরা পুকুরে যখন ছাড়ি সেটা নদীর পানির সাথে পুকুরের পানি কন্ডিশনিং করে মাছটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর আমরা প্রতিদিন 2 বার করে মাছকে খাবার প্রয়োগ করি, স্বাস্থ্য পরীক্ষা করে সেই অনুযায়ী আমরা 15 ডেজ পর খাবারটা অ্যাডজাস্ট করি তার বডি ওয়েটের সাথে। সারা দেশে মাছের চাহিদার যে ঘাটতি তার 13% রংপুর বিভাগে। সেই ঘাটতি পূরণে গবেষণা করে যাচ্ছে সৈয়দপুর উপকেন্দ্র। তবে খরাপ্রবণ এই অঞ্চলে মাছের পর্যাপ্ততা নিশ্চিত করতে হলে উপকেন্দ্রটিকে পূর্ণাঙ্গ কেন্দ্রে উন্নীত করা খুবই জরুরি বলছেন কর্মকর্তারা। আর সৈয়দপুরকে পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তরের প্রস্তাব পরিকল্পনা কমিশনে দেয়া হয়েছে বলছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। আমরা একটা ডিপিপি অলরেডি রেডি করছি, আমাদের সচিব মহোদয় স্যার এই জায়গায় আসছিল। আমরা একটা আয়রন ট্রিটমেন্ট প্ল্যান কিন্তু ওই প্রকল্পে ধরে দিছি। যদি ইনশাল্লাহ ওই প্রকল্পটা পাস হয় তাহলে আমরা একটা আয়রন ট্রিটমেন্ট প্ল্যান করে আরও অন্য মাছের যে আয়রন মুক্ত করে আমরা ব্রিডিং করাইতে সক্ষম হব। যে রংপুর বিভাগ, এই রংপুর বিভাগে কিন্তু মৎস্য গবেষণা একটি প্রতিষ্ঠানই, এটা যা সৈয়দপুরে অবস্থিত। এই বিশাল যে আমাদের আয়তন, যেটা খরাপ্রবণ এলাকা, ড্রাউট-প্রন এরিয়া, এই এরিয়াতে গবেষণা করতে হলে অবশ্যই একটি কেন্দ্র অতি জরুরি। আমরা যতটুকু অ্যাভারেজ কনজিউম করি দেখা যায় যে সৈয়দপুরে তার চেয়ে কম হয়, প্রায় 13% ডেফিসিট আছে। উপকেন্দ্রটিকে কেন্দ্রে রূপান্তর করার জন্য একটা প্রস্তাবনা দিয়েছিলাম। ভবিষ্যতে আমরা এটা চেষ্টা করব যাতে উত্তরবঙ্গের, স্পেশালি উত্তরবঙ্গের মাছগুলো নিয়ে গবেষণা করার জন্য যদি উপকেন্দ্রটাকে কেন্দ্রে রূপান্তর করা যায়। IUCN এর তথ্য মতে বাংলাদেশে 261টি মিঠা পানির মাছের মধ্যে 64টি মাছ রেড জোনে আছে। এর মধ্যে এখন পর্যন্ত গোটালি মাছ সহ 40টি মাছের কৃত্রিম প্রজনন করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় চালককে গাছের সাথে বেঁধে সিএনজি চালিত অটোরিকশা ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের এক সদস্যকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আটক মাহফুজ ছাড়াও ডাকাতির কাণ্ডে আরও 4 সদস্য জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। বুধবার বিকেলে হাইওয়ে পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করে জানায়, মঙ্গলবার রাতে পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকা থেকে র্যাব পরিচয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে ডাকাতরা সিএনজি চালিত অটোরিকশাটি নিয়ে মহাসড়কের সোয়াগাজী ইকো পার্কের জঙ্গলের ভেতরে নিয়ে যায় তারা। সেখানে চালককে গাছের সাথে আটকে মুখ ও হাত বেঁধে সাথে থাকা নগদ অর্থ এবং অটোরিকশাটি ছিনতাই করে তারা। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে মহাসড়কে অভিযান চালিয়ে গাড়িসহ ওই ডাকাত সদস্যকে আটক করে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় মামলা ও ডাকাত সদস্যকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। টানা ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা এবং পর্যটকদের ঝুঁকি এড়াতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র দেবতাখুম বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বুধবার রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণের ফলে নদী, ঝরা, ছিরি পানির প্রবাহ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকিও দেখা দিয়েছে। এমন অবস্থায় রোয়াংছড়ি উপজেলায় অন্তর্গত জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুমে পর্যটকদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে যাতায়াত ও অবস্থান কোনোভাবেই নিরাপদ না হওয়ায় পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে 18 থেকে 25 জুন পর্যন্ত পর্যটকদের দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা জারি থাকবে। শেষ করছে এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার।
সীমান্তে কিছুতেই ঠেকানো যাচ্ছে না পুশিন, ৩৮ দিনে ঠেলে পাঠানো হয়েছে প্রায় ২,০০০। বিজিবি সক্ষমতা ও দৃঢ়তা বাড়ানোর তাগিদ। ভারত যে প্রক্রিয়ায় যে তথাকথিত পুশব্যাক বা পুশিন করছে বাংলাদেশে তথাকথিত অবৈধ বাংলাদেশিদেরকে, এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বরগুনায় হাসপাতালে খাবার ও ওষুধ সংকট, বরিশাল বিভাগে ডেঙ্গুর মাঝে চোখ রাঙাচ্ছে করোনা। বিভিন্ন জেলায় কিট ও মেশিন সংকটে থমকে আছে করোনা পরীক্ষা। এখানে কোনো করোনার টেস্ট করানো যাচ্ছে না, তাদের সরঞ্জাম যা আছে সেটাও নষ্ট। এদের কাছে আসলে এরা সবাই বলে যে করোনা এখনো নোয়াখালীতে পরীক্ষা চালু হয় নাই। বগুড়ায় নিরাময় কেন্দ্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নির্যাতন, থেরাপিস্টদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, ব্যবস্থা নেয়ার দায়সারা আশ্বাস কর্তৃপক্ষের। স্থাপনের ৫ বছরের মধ্যে অকেজো ঝালকাঠির ৬০০ প্রাথমিক স্কুলের বায়োমেট্রিক হাজিরা মেশিন। দুর্নীতি আর নিম্নমানের যন্ত্রাংশকে দুষছেন শিক্ষকরা। মানহীন মেশিন চাপিয়ে দিয়েছে বিদ্যালয়গুলোতে, যার কারণে আমাদের এই মেশিনগুলো থেকে আমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারিনি। ডিজিটাল হাজিরা মেশিনটা সচল না থাকে তাহলে আমরা এক্ষেত্রে অনেকেই ফাঁকি দেওয়ার একটা মানসিকতা কাজ করে। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ce/ekhon tv।